সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি তাসমিনা খান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে মহেন্দ্রক্ষণে এখানে সকলে সমবেত হয়েছি একটি চমৎকার উদ্দেশ্যে, আর সেটি হচ্ছে আমাদের কমিউনিটির একজন পরিচিত মুখ লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের চতুর্থ বই প্রকাশনার উৎসবে। আজকে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হতে যাচ্ছে। এটি জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের চতুর্থ বই। এর আগেও তার 3টি বই প্রকাশ পেয়েছে। তার প্রকাশিত অন্য 3টি বই ছিল জ্যোৎস্না ম্যানশন, হাউস হাজবেন্ড তার চতুর্থ বই। এছাড়া এর আগে আমরা দেখেছি তার স্বপ্নের ইমিগ্রেশন বইটি, হোমলেস, জ্যোৎস্না ম্যানশন এবং স্বপ্নের ইমিগ্রেশন। এই আজকের বইটির প্রেক্ষাপট নিয়ে অনেক কৌতূহল রয়েছে মানুষের, আমি জানি। আজকের এই বইটির নামটি বেশ মন্ত্রমুগ্ধকর, খুবই ব্যতিক্রমী একটি নাম, হাউস হাজব্যান্ড। বইটির নাম যতটা সেলফ এক্সপ্লেনেটরি বলে আমরা মনে করছি, আসলে কিন্তু তা নয়। সেই বইটির নামকরণের যথার্থতা নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে কথা বলতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাহিত্যিক সমাজের অনেক গুণীজন। আপনারা একে একে শুনবেন তাদের কথা, তারা বই সম্পর্কে আলোকপাত করবেন, তারা পড়ে শোনাবেন বই থেকে। আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা খুব শীঘ্রই বিভিন্ন পর্বে রাঙিয়ে তোলার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানটির প্রথম পর্বে থাকছে লেখক সম্পর্কে কথা, লেখকের বইটি সম্পর্কে কথা। এরপরে আমাদের থাকছে একটি খুবই চমৎকার পর্ব, আজকের বইটিকে কেন্দ্রিক বেশ কিছু স্বামী স্ত্রী কথোপকথন। এরপরে থাকছে আমাদের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব এবং সবশেষে থাকছে নৈশভোজ। আশা করি পুরোটা সময় আপনাদের সবার সহযোগিতা পাবো এবং সবাই মিলে একসাথে উপভোগ করব। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটির যে বইটির মোড়ক উন্মোচন হবে তার নাম হাউস হাজব্যান্ড। তো যেহেতু আমাদের এখানে সম্মানিত গুণীজনেরা রয়েছেন, আমাদের প্রবীণ লেখকেরা রয়েছেন বইটি সম্পর্কে বলতে, আমি সেটা নিয়ে খুব বেশি আর বলছি না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি আজকের অনুষ্ঠান মালা সম্পর্কে। এই যে বললাম যে আমাদের যেভাবে আমরা গুছিয়েছি সেই অনুষ্ঠানটি আমাদের এখানে আমাদের অনুষ্ঠানটি পরিচালনায় আমাদের এই বইটি সম্পর্কে আলোকপাত করতে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানটির সভাপতি হিসেবে রয়েছেন আমাদের বর্ষিয়ান লেখক, কিন্তু যিনি সবসময় চিরতরুণ আমাদের মাঝে, দিলীপ চক্রবর্তী। দিলীপ চক্রবর্তী নিজেরও বইয়ের সংখ্যা 4টি। আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই আমাদের দিলীপদাকে দেখে, তার থেকে আমরা অনেক এনার্জি গেইন করি, আমরা তারুণ্যের নতুন নতুন টিপস পাই আমাদের দিলীপদার কাছ থেকে। আজকের অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমাদের সমাজের একজন উল্লেখযোগ্য সমাজ প্রতিনিধি, যিনি নিজেও 10টি বইয়ের লেখক, উপস্থাপক, এনআরবি টেলিভিশনের সিইও, বাংলামেইল পত্রিকা সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বিখ্যাত লেখক এবং গবেষক সুজিত কুসুম পাল এবং গবেষক, অনুবাদক, উপস্থাপক, লেখক সুব্রত কুমার দাস, যার নিজের প্রকাশিত বইয়ের সংখ্যা 29টি এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সুব্রত কুমার দাসকে নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা 4টি। আমরা অত্যন্ত আনন্দিত যে এমন কিছু মানুষ আমাদের আজকের অনুষ্ঠানটিকে আলোকিত করেছে। শুধু দর্শক মণ্ডলী, এবারে আমাদের এই অনুষ্ঠানটির যে মধ্যমণি লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, তাকে নিয়ে তার পরিচিতিটি সংক্ষেপে তুলে ধরবার জন্য আমাদের মঞ্চে আমি এখন আহ্বান করব সামিনা চৌধুরীকে। সামিনা একজন সাহিত্যমোদী, তিনি ব্রাক ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক, আমাদের বাংলামেইল পত্রিকার একজন নিয়মিত লেখক ও গ্রন্থ সমালোচক। মঞ্চে আসছেন সামিনা চৌধুরী। শুভ সন্ধ্যা। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন খুব সহজ এবং সরল একটি ব্যক্তি জীবনের অধিকারী। তারপরও তিনি জীবনকে দেখেছেন তার অন্তর্দৃষ্টি থেকে। বিভিন্ন সেক্টরে তার চাকরির অভিজ্ঞতা তার এই জীবন দর্শনকে আরও সমৃদ্ধ করেছে। সুধী মণ্ডলী, আজকের এই মঞ্চে লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন সম্পর্কে আপনাদের জানানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।
জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে উন্নয়ন কর্মী হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক অবাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। 2003 সালে কানাডায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস শুরু করে আবারও পড়াশোনা শুরু করেন। ইউনিভার্সিটি অব গুয়েলফ থেকে ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সোশ্যাল সার্ভিস বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে রেজিস্টার্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার হিসেবে 2010 থেকে সেটেলমেন্ট সেক্টরে এবং 2013 থেকে মেন্টাল হেলথ সেক্টরে তিনি অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। সপ্তর্ষি প্রকাশনী থেকে 2023 সালে ঢাকায় 21শে বইমেলা উপলক্ষে তার 3টি উপন্যাস প্রকাশিত হয়। এটি খুব উল্লেখযোগ্য একটি বিষয় যে একই বছরে একই বইমেলায় একই লেখকের প্রথম 3টি উপন্যাস প্রকাশিত হয়েছিল। সেই 3টি উপন্যাসের নাম ছিল হোমলেস, স্বপ্নের ইমিগ্রেশন এবং জ্যোৎস্না ম্যানশন। এই 3টি উপন্যাস প্রচুর সমাদৃত হয়েছিল পাঠক মহলে। গত বছর 19শে এপ্রিল টরন্টোতে জাকারিয়ার সেই নতুন 3টি বইয়ের আনন্দমুখর উৎসবে ডলি বেগম এমপিপি, আমরা সবাই চিনি তাকে, তিনি জাকারিয়াকে একটি বিশেষ সম্মাননা প্রদান করেছিল। একই বছর জুলাই মাসে টরন্টোতে এনআরবি টেলিভিশন এবং সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার পক্ষ থেকে সে বছর প্রকাশিত নতুন বইয়ের যে 15 জন লেখককে সম্মানিত করা হয়েছিল, জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন ছিলেন তাদের মধ্যে একজন। এছাড়াও আরেকটি অর্জনের কথা আপনাদেরকে আমি বলছি। গত বছর 26শে অগস্ট তারিখে ব্র্যাম্পটনের সেঞ্চুরি রিক্রিয়েশন সেন্টারে কেনেডীয় দক্ষিণ এশীয় লেখক সম্মেলনে কবি চয়ন দাস এবং লেখক ও সাহিত্য গবেষক সুজিত কুসুম পালের সাথে একই মঞ্চে তিনি বিরল সম্মাননা অর্জন করেন। এখানে উল্লেখ করা যেতে পারে এটি ছিল সাউথ এশীয় একটি সাহিত্য সম্মেলন, যেখানে বাংলা ভাষা ছাড়াও আরও কয়েকটি ভাষার সাহিত্য অন্তর্ভুক্ত ছিল। মাস মিডিয়ায় প্রচুর জনপ্রিয় এই লেখকের বেশ কিছু লেখা পরবাসী ব্লগ এবং কানাডার জনপ্রিয় সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয়ে এসেছে। 2021 সালে লেখকের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাস শেকড় বাংলাদেশ বুকল্যান্ড প্রকাশনা থেকে 50 লেখকের ভাবনা নিয়ে 50শে বাংলাদেশ গ্রন্থে প্রকাশিত হয়েছিল। লেখক ব্যক্তিজীবনে একজন মানসিক স্বাস্থ্যকর্মী। 2021 সালে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি লেখা তার বাংলাদেশ টরন্টো বাংলা স্কুলের সম্পাদনায় বর্ণমালা নামক ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর এটি প্রচুর পাঠকপ্রিয়তা পেয়েছিল এবং পাঠকের মনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রচুর উদ্ভব করেছিল। কানাডায় অন্টারিও প্রদেশে রেজিস্টার্ড সমাজকর্মী, মেন্টাল হেলথ কর্মী, একজন কৃষিবিদ, এই লেখকের প্রতিটি লেখায় জীবনের প্রতি গভীর অনুভূতি এবং বাস্তব জীবন থেকে উঠে আসা ঘটনা এবং তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার অপূর্ব মিশ্রণ রয়েছে, যা লেখককে অন্যান্য লেখক থেকে সম্পূর্ণ একজন আলাদা লেখক হিসেবে অধিষ্ঠিত করেছে। সুধীমণ্ডলী, আমরা সবাই জানি আজকে আমরা এখানে সমবেত হয়েছি জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের হাউস হাজব্যান্ড গ্রন্থের প্রকাশনা উৎসবে। এই গ্রন্থটিও সেই একই প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। আমরা আশা করব এই বইটি আমরা সবাই পড়ব এবং এই সন্ধ্যাটিকে অনেক এনজয় করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনকে অভিনন্দন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সামিনা চৌধুরী। একজন লেখককে পরিপূর্ণ করতে নানান উপাদান তার চারপাশে প্রয়োজন হয়। উপাদান বলছি, কিন্তু বিষয়টি একটু বিশদভাবে দেখলে দেখা যাবে যে আমরা তখনই লিখতে পারি যখন আমাদের লেখনীর বিভিন্ন রসদগুলো আমাদের চারপাশ থেকে আসে, আর পরিবার থেকে তা শুরু হয় সাধারণত।
জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন একজন সফল লেখক এবং তার পরিবারে রয়েছে তেমন বেশ একটি ভালো সাপোর্ট। আমি বলবো তার সহধর্মিণীকে কিছুক্ষণ পরেই আমরা পরিচয় করিয়ে দিব। তার আগে আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি তার উত্তরসূরি, তার সুযোগ্য পুত্র রিজওয়ান মঈন অর্ণবকে। রিজওয়ান মঈন অর্ণব তার বাবা সম্পর্কে, তার লেখনী সম্পর্কে আলোকপাত করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে আসছি for one reason, that's for my dad, Zakir Uddin, and we are here to appreciate his storytelling. I'm going to give just a very short speech, just dedicated to his story and to this amazing day. আমি তিনটা নাম বলবো, ওকে? সত্যজিৎ রে, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তিনটা নাম। আমি এটা কেন বললাম? একটা হচ্ছে একটা পোয়েট, আর একটা ফিল্ম মেকার, আর একটা রাইটার। এই তিন নামটা বললাম হচ্ছে for the following reason. We are appreciating today the art of storytelling. The storytelling, এটা একটা very powerful জিনিস। আমরা যখন একটা স্টোরি যখন দেখি, মুভি দেখি, বই পড়ি, আমরা সামটাইমস এটা আমরা খুশি হতে পারি, অথবা আমরা সামটাইমস ইট ক্যান মেক আস ক্রাই। এই অনুভূতিটা দ্যাটস দ্য থিং আমরা সেলিব্রেট করতেছি। তো আশা করি এই তিনটা নামটা বললাম, এই স্টোরি টেলিংটা বললাম, এইগুলো এলিমেন্ট আমাদের আজকে যে আমাদের স্টোরিটা হাউস হাজব্যান্ড, হোপফুলি ইউ উইল অ্যাপ্রিশিয়েট অল দোজ স্টোরি টেলিং এলিমেন্টস। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ অর্ণবকে। বোঝাই যাচ্ছে তুমি বাবা দ্বারা অনেকটাই প্রভাবিত, অনুপ্রাণিত। দ্যাটস দ্য ইন্সপিরেশন আমাদের সবার জন্য। আমি চাই আমাদের ইয়াং জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন সবাই এভাবে এগিয়ে আসুক। ধন্যবাদ আবার অর্ণব তোমাকে। শুধু দর্শকবৃন্দ, আমি এবারে মঞ্চে ডেকে নেব পরবাসী ব্লগের অ্যাডমিন হাফিজুর রহমানকে। তিনিও আমাদের মঈন ভাইয়ের একজন শুভানুধ্যায়ী। ধন্যবাদ। সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। আসলে আমি কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না। এই জাকারিয়া ভাই আমাকে একটা অপ্রস্তুতকর প্রস্তুত অবস্থার মধ্যে ফেলে দিলেন। ধন্যবাদ জাকারিয়া ভাই, আমার একটু সুযোগ হবে আপনার সম্বন্ধে দুটি কথা বলার। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন এমন একজন লেখক যিনি লেখার বিষয়বস্তুগুলি আমাদের চারিপাশ থেকে তুলে নিয়ে আসেন। আপনারা যারা জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের বইগুলি পড়েছেন, তার প্রথম লেখা ছিল হোমলেস, যে জিনিসটা আমরা টরন্টো সচরাচর দেখতে পাই। আমি যখন আজকে থেকে 23 বছর আগে এই দেশে আসি, তখন এই একটা জিনিস আমাকে খুব আশ্চর্য করতো, যে এই দেশেও মানুষ কি এইভাবে পড়ে থাকে। আর এই জিনিসটাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের বইটার মধ্যে আপনারা পাবেন। আমাদের সমস্ত পারিপার্শ্বিকতার মধ্যে যে জিনিসগুলো আমরা দেখি না, একজন লেখক হিসেবে জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন সেটি তুলে এনেছেন। দ্বিতীয় লেখাটি ছিল স্বপ্নের ইমিগ্রেশন। স্বপ্নের ইমিগ্রেশন, আমরা যারা এখানে আছি, আমরা সবাই ইমিগ্রেন্ট, এবং আমরা সবাই কিন্তু এক গোয়ালের গরু, একই ভুক্তভোগী। যে ফার্স্ট জেনারেশন যে কিভাবে বলির পাঠা হয়, আর পরবর্তী জেনারেশন যে কিভাবে রুখে দাঁড়ায়, তার বাস্তব চিত্র কিন্তু ওই বইটির মধ্যে আপনারা পাবেন। তৃতীয় বইটি উনি লিখেছিলেন, সেটি হচ্ছে জ্যোৎস্না ম্যানসন, যে বাংলাদেশে যে লুটেরা বিরোধী আন্দোলন হয়েছিল। বইটি লেখার আগে একদিন সন্ধ্যায় উনি আমাকে ফোন করেন, হাফিজ ভাই, আমি লুটেরা বিরোধী আন্দোলন নিয়ে লিখব ব্লগে, আপনি ছাপবেন? আলহামদুলিল্লাহ, জাকারি ভাই শুরু করেন, দেখি একটা দুটো সংখ্যা যাক, যদি পাবলিকের মায়ের না খাই তাহলে ছাপব। দিলেন, সেটাও চলল। তারপরে নিয়ে আসলেন যে কাহিনীটা, এই কাহিনীর মধ্যে যে জিনিসটা আমি দেখেছি সেটি হচ্ছে হাউস হাজব্যান্ড। উনি ওনার পেশাগত জীবন যেটা আছে, যে উনি একজন সোশ্যাল ওয়ার্কার, যে উনি যে মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, খুব সমাজের সূক্ষ্ম জিনিসগুলিকে উনি তুলে এনেছেন। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন পরবাসী ব্লগ দিয়ে উনি বলেছেন যে উনি শুরু করেছেন, আসলে একজন লেখকের যে গুণ সেটা তার মধ্যে থাকে। আমরা শুধু একসাথে কাজ করেছি, এবং সেই জন্যই জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন একজন সার্থক লেখক। আমি চাইব আগামীতে আপনাদের সকলের সহযোগিতায় উনি আরও লিখবেন, এবং আপনারা তাকে সফলভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাফিজুর রহমান।
এবারে আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোকপাত করতে অনুরোধ করব ডক্টর মাহবুব রেজা। তিনি আমাদের জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের সিনিয়র কৃষিবিদ ভাই। আমি আপনাকে অনুরোধ করব সংক্ষেপে আপনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমি হাফিজ ভাইয়ের মধ্যে বলতে আমি প্রস্তুত ছিলাম না, কিছু বলতে হবে, কিন্তু আমি অত্যন্ত গর্বিত আমার বিশ্ববিদ্যালয়ের একজন ছোট ভাইকে টরন্টোতে এরকম অ্যাক্টিভ দেখতে পেয়ে, বিশেষ করে তার যে লেখনীর যে ধার, সেটা আমি বলবো, আমি ওর একটা বই পড়েছি, এর আগের যে 3টা বইয়ের ভিতর আমি মুগ্ধ হয়েছি। আজকে যে বইটা নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি সেটা আরও সিরিয়াস। জাকারিয়ার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, জাকারিয়া আমাদেরকে রিপ্রেজেন্ট করে, নিম্ন মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে সে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের যে প্রেম প্রীতি ভালোবাসা, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এই জিনিসগুলো নিয়ে তার বইয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সে বিশ্লেষণ করে। আমি অত্যন্ত ভালো লাগে, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির কিংবা মধ্যবিত্ত শ্রেণীর সেরকম আমাদের ভিতর নেই, কিন্তু জাকারিয়া একমাত্র ব্যক্তি আমাদের ভিতর, আরেকজন কৃষিবিদ, সেটা অত্যন্ত আমি মনে করি আমি মুগ্ধ তার অ্যাক্টিভিটি দেখে। তা আজকের যে বইটি সেটা আমি কিছুটা পড়েছি, সেখান থেকে যেটা আমি ফিল করেছি সেটা হলো যে আমাদের সমাজে, মধ্যবিত্ত সমাজের যে জিনিসগুলোর প্রেম প্রীতি ভালোবাসা, অর্থনীতি, এগুলো এত সুন্দরভাবে সে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি আপনারা যদি বইটা পড়েন অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি সবাইকে অনুরোধ করব আজকে সন্ধ্যাটা উপভোগ করুন এবং জাকারিয়ার বইটি আপনারা সবাই পড়ুন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের এই পর্বটিতে আমি ডাকবো আমাদের বিভিন্ন গুণীজনকে, আমাদের লেখক সমাজের প্রতিনিধি যারা, তেমন কিছু ব্যক্তিত্বকে। তারা আসবেন, শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং আমাদের আজকের অনুষ্ঠানটিকে আলোকিত করে তুলবেন। আমি প্রথমেই ডাকবো আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা, বিশেষ অতিথি সুব্রত কুমার দাসকে। তার পরিচিতি আমি কিছুক্ষণ আগেই দিয়েছি। তিনি একজন লেখক, প্রাবন্ধিক, তিনি একজন গবেষক, তিনি একজন অনুবাদক, তিনি একজন টেলিভিশন ব্যক্তিত্ব, তিনি একজন উপস্থাপক। তার আরও অনেক পরিচিতি রয়েছে। তার নিজের লেখা বইয়ের সংখ্যা 29টি এবং তাকে নিয়ে লেখা বইয়ের সংখ্যা 4টি। আশা করি আপনারা তার বক্তব্য উপভোগ করবেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, এটি অত্যন্ত আনন্দের যে একজন জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের সদ্য প্রকাশিত গ্রন্থের পাঠ উন্মোচনে আমরা আজ এখানে সমবেত হয়েছি। আনন্দের এই কারণে, তিনি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থের ভাষা বাংলা। আমার ভাষা বাংলা, আপনার ভাষা বাংলা, এবং সেই ভাষায় আমাদের একজন বন্ধু, আমাদের একজন সহযাত্রী, তিনি বই লিখেছেন। আমি বিশ্বাস করি সেজন্য জাকারিয়াকে আমরা একটু করতালি দিতে পারি। তিনি বই লিখছেন বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে। এই যে মাতৃভূমি থেকে 12,000 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আমরা যখন বাঙালি সংস্কৃতিকে রক্ষার কথা ভাবি, বাংলা ভাষাকে রক্ষার কথা ভাবি, তখন প্রধান যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়ায় সেটি হচ্ছে বাংলা ভাষার চর্চা করা। এই পরবাসে আমরা যেন ইংরেজির সাথে অথবা অন্য ভাষার সাথে বাংলাকেও চর্চা করি। এই চর্চায় আমাদের একজন গুরুত্বপূর্ণ মানুষ জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, তার জন্য আর একটি করতালি। তিনি উপন্যাস লেখেন। উপন্যাসে কি থাকে? কথা সাহিত্যে কি থাকে? থাকে জীবনের কথা, আমাদের অভিজ্ঞতার কথা, আমাদের উপলব্ধির কথা। তাহলে একজন লেখক আমাদের মতো একজন সাধারণ মানুষ থেকে পার্থক্য কোথায় হন?
তিনি সেখানেই পার্থক্য হন, পৃথক হন, যেখানে আমরা বুঝতে পারি যে জীবনকে আমি যেভাবে দেখেছি লেখক আসলে একটু ভিন্নভাবে দেখেছেন। তিনি ভিন্নভাবে দেখেন বলেই, তিনি জীবনের নতুন অনুভব সৃষ্টি করতে পারেন বলেই তিনি লেখক। এবং সেই লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, তার জন্য আর একটি করতালি। সম্মানিত সুধীবৃন্দ, আমি বলেছি এই অনুষ্ঠান আমাদের জন্য অনেক আনন্দের, কারণ একটি গ্রন্থের দুটি ধাপ থাকে, পর্যায় থাকে। সেটি হচ্ছে গ্রন্থের প্রকাশ এবং আরেকটি হচ্ছে গ্রন্থের প্রচার। গ্রন্থ প্রকাশিত হয়েছে, প্রথম ধাপ পার হয়েছে। আজকে প্রচারের জন্য যে অনেকগুলো মাধ্যম, তার একটি হচ্ছে গ্রন্থ নিয়ে একটি পাঠ উন্মোচন অনুষ্ঠান করা, এবং জাকারিয়া সেই কাজটি আজকে করছেন। আমরা সবাই এসেছি, আমরা বই দেখছি, বই নিয়ে কথা বলছি, সে কারণে একটি অনেক আনন্দের একটি বিষয়। আমরা যদি স্মরণ করি, আমরা জানি যে এই টরন্টো শহরে অনেক এরকম আনন্দের অনুষ্ঠানে আমরা কিন্তু সহযাত্রী হয়েছিলাম। এখানে বসে আছেন মম কাজী, তিনি সম্প্রতি একটি কেনেডিয়ান কবিতার বই অনুবাদ করেছেন। আমরা সেই বইয়ের সাথে যুক্ত, আমরা আনন্দিত। এখানে বসে আছেন ননীগোপাল দেবনাথ, তার একটি বই গত বছর প্রকাশিত হয়েছে, আমরা যুক্ত হয়েছি, আমরা আনন্দিত হয়েছি। এখানে বসে আছেন সুজিত কুসুম পাল, তার কবি ইয়েটস নিয়ে গবেষণা গ্রন্থ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ইংরেজি বিভাগে বিশেষ মর্যাদার সাথে পঠিত হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। এবং এখানে বসে আছেন ডক্টর দিলীপ চক্রবর্তী। 2016 সালে তার বই আমরা প্রকাশ করেছিলাম এবং গত বছর তার ইংরেজি আত্মজীবনী জিন আমরা প্রকাশ করেছি, আমরা যুক্ত হয়েছি। এই যে একটি নতুন গ্রন্থ নিয়ে, সবাইকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, সহযাত্রীদেরকে নিয়ে, সহভাষীদেরকে নিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উদযাপন করা, এটি যে কোনো বুদ্ধিবৃত্তি চর্চাকারী মানুষের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সবাই জানি যে এই যে বুদ্ধিবৃত্তির যে চর্চা, সেই চর্চা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি গ্রন্থ, সেই গ্রন্থ কোথায় কিভাবে থেকে যাবে আমরা কিন্তু আসলে জানি না। এই প্রসঙ্গে আর একটা দুটো কথা বলে আমার কথা শেষ করব। আমার কাছে একটি গ্রন্থ আছে। প্রকৃতপক্ষে আমার ল্যাপটপে 10,000-এর বেশি বই আছে। বাংলাদেশে আমার ইনপারসন 5,000 ছিল, এখানে 10,000 আছে ল্যাপটপে। তার ভিতরে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটি 1906 সালে ছাপা হয়েছিল এবং সেই গ্রন্থের লেখক বাংলাদেশের লেখক। তিনি জাপান থেকে কানাডায় এসেছিলেন 1906 সালের জানুয়ারি মাসে এবং তিনি ভ্যাঙ্কুভারে আমাদের ভারতবাসীরা অথবা আমাদের এশীয় মানুষরা কেমন করে থাকেন তার বিবরণ লিখে গেছেন। সেই লেখক কবে প্রয়াত হয়ে গেছেন, কিন্তু তার গ্রন্থ আমাদেরকে অনুসন্ধান দেয়, ইতিহাসের কথা বলে। এই জন্যেই একটি গ্রন্থ অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে একটি গ্রন্থ আছে, যেই গ্রন্থটি 1930 সালে ছাপা হয়েছিল। সেই গ্রন্থের লেখক, তিনি বাংলাদেশ থেকে সাইকেলে চড়ে রওনা দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে এবং জাপান থেকে উনি একসময় কানাডায় আসেন। সে সময় আপনারা জানেন, তারা যখন আসতেন তারা আটলান্টিক পার হয়ে আসতেন, প্যাসিফিক পার হয়ে আসতেন ওদিক দিয়ে, পশ্চিম দিয়ে। এবং তিনি যখন জাপান থেকে আসেন তখন তিনি টের পাচ্ছিলেন যে ভিসাগত কারণে ইমিগ্রেশন তাকে কানাডায় ঢুকতে দেবে না। তিনি আসেন, তার জাহাজ থামে, তার সাইকেলটি তার সাথে ছিল। কানাডার পুলিশ সাইকেল সহকারে তাকে জেলখানায় নিয়ে রাখে এবং 1 মাস পরে সাইকেল সহকারে তাকে আরেকটা জাহাজে তুলে দেয় এবং তিনি জাপান চলে যান। এই 1 মাস যে তিনি ভ্যাঙ্কুভারের একটি জেলখানায় ছিলেন, সেই কথা তিনি একটি গ্রন্থে লিখে গেছেন বিস্তারিত।
আমি বোঝাতে চাইছি যে যদি আমরা বুদ্ধিভিত্তিক চর্চা করি তাহলে আমাদেরকে গ্রন্থ লিখতে হবে, আমাদেরকে গ্রন্থ পাঠ করতে হবে, আমাদেরকে গ্রন্থ নিয়ে উদযাপন করতে হবে। এবং আজকে আমরা জাকারিয়ার বইয়ের এই উদযাপনে সবাই সমবেত হয়েছি, এটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। আপনারা সবাই আমার কথা শুনলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের জন্য অনেক অনেক অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ সুব্রত কুমার দাস। আমি এবারে মঞ্চে আহ্বান করব চয়ন দাসকে। তার সম্পর্কে সংক্ষেপে যদি বলি, তিনি একজন একাধারে আবৃত্তিকার, সংস্কৃতিকর্মী, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি সংবাদ পাঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একজন গ্রন্থকারও, তিনি যদিও কবিতা লেখাকেই বেশি ভালোবাসেন। মঞ্চে আসছেন চয়ন দাস। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি এখানে দ্বৈত ভূমিকা পালন করব। আজকের লেখক, আয়োজক এবং সবার অনুমতিক্রমে আমি মূলত ওনার গ্রন্থ থেকে একটি নির্ধারিত অংশ ছোট করে পড়ব এবং ইত্যবৎসরে আমি ওনার পুরো গ্রন্থটা পড়ে ফেলেছি। গ্রন্থে যাওয়ার আগে শুধু একটা কথা এইটা দিয়ে শুরু করতে চাচ্ছি আমি, যে একটা বই হাতে নিয়ে যদি সেটা রাখতে না মন চায় শেষ না হওয়া অবধি, এর চেয়ে লেখকের বড় সার্থকতা আর কিছু হয় না বলে আমি মনে করি। ওনার বইটা হাতে পাওয়ার পর আমি বইটা শেষ অবধি পড়েছি। তবে প্রথমেই আমি বইয়ের নির্ধারিত অংশ থেকে একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। তাহমিনা তার পছন্দের বিশেষ বিশেষ মানুষদেরকে, যেমন বাড়ির বড় ছেলে, ছোট ছেলে, স্বামীকে ডিম ভেজে দেন। ইদানিং সেই দলে টুটুলকেও ফেলা হয়েছে। বলে রাখা ভালো, ওনার এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র টুটুল। বাকি থাকলো শুধু আসমা আপা আর চম্পা। এই মেয়ে দুটির ক্ষেত্রে ডিম ভাজি জোটে কদাচিৎ। এই অবিচার কি শুধু মেয়ে হয়ে জন্মানোর জন্য? এতে অবশ্য মেয়ে দুটির তেমন একটা অভিযোগ থাকে না। তারা ভেবেই নিয়েছে মেয়েদের খাওয়া দাওয়া ও যত্ন এই বিষয়াবলী নির্ভর করে পরিবারের সচ্ছলতার উপর। আমি নির্দিষ্ট পাঠ থেকে আর বেশি দূর যাচ্ছি না, তবে আমি সামগ্রিকভাবে বইটি সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। প্রথমত, উপন্যাস। আমরা উপন্যাস কাকে বলবো? উপন্যাসকে মূলত বলা হয় একটি আখ্যানমূলক কল্পকাহিনী, যেখানে লেখক তার জীবনাদর্শনকে বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে চিত্রায়ন করেন। উপন্যাস হতে গেলে প্রথমত দুটি উপাদান দরকার। এক, জীবন দর্শন, অভিজ্ঞতার প্রতিফলন এবং চরিত্রের জটিলতা এবং বিস্তৃতি। এই উপন্যাস পাঠে আমার মনে হয়েছে সেই নিরিখে এটি একটি সার্থক উপন্যাস হয়ে উঠতে পেরেছে। আমি ওনার উপন্যাসের পরতে পরতে পেয়েছি সমাজ সচেতনতা, নারীর প্রতি বৈষম্য, যার সূত্রপাত তিনি দেখিয়েছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে এর সূত্রপাত কিন্তু পরিবারে। আমরা যদিও সমাজের উপর দায় আরোপ করি, কিন্তু মূলত এর উৎপত্তি পরিবার থেকে। কারণ আমি যে অংশটুকু পড়েছি আপনারা খেয়াল করবেন যে ডিম ভাজি ভাগিদার কিন্তু ছেলেরাই হচ্ছে, দুই মেয়ে অবহেলিত থাকছে এবং লেখক প্রশ্ন তুলেছেন তাদের এই অবহেলা তারা কি নারী বলে? এবং লেখকের সবচেয়ে শক্তিমত্তা আমি দেখতে পেয়েছি বা উপলব্ধি করেছি প্রেম এবং প্রেমিকের আবেগানুভূতি স্পর্শ করার এবং তা অত্যন্ত চিত্তাকর্ষকভাবে প্রকাশ করার ওনার ক্ষমতার মধ্যে। লেখকের সংবেদনশীলতা, সংসার জীবনের দৃষ্টি এবং অবস্থার একটি নির্মোহ কাহিনী উনি রচনা করে গেছেন
তার পুরো উপন্যাস জুড়ে। আমি একটি অনেকটা কৌতূহল উদ্দীপক কথা বলবো, আমার কথা শেষ করার আগে, যে আপনাদের, আমি জানি না এখানে বিভিন্ন জেনারেশনের উপস্থিত সুধীবৃন্দ আছেন, আপনারা হুমায়ুন আহমেদ, আমাদের দেশের অত্যন্ত নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। সেখানে একটি কেন্দ্রীয় চরিত্র ছিল বাকের ভাই, এবং হুমায়ুন আহমেদ বাকের ভাইয়ের ফাঁসির, উনি কাহিনীর এক পর্যায়ে বাকের ভাইয়ের ফাঁসি হয়, কিন্তু আপনারা জানেন যে ঢাকা শহরে মিছিল পর্যন্ত বেরিয়েছিল বাকের ভাইয়ের ফাঁসি দেয়া যাবে না বলে। এই রকম অভূতপূর্ব আন্দোলন আর কোথাও কোনো দেশে দেখা গেছে বলে আমার জানা নেই। লেখকের পরম সার্থকতা, যে মানুষকে কিভাবে একটা চরিত্রের সঙ্গে এতটা সম্পৃক্ত করতে পেরেছে। আমি তার সূত্র ধরে এই উপন্যাসের সঙ্গে মিলিয়ে আমি বলতে চাই লেখকের উদ্দেশ্যে, আমি লেখকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। মঈনুদ্দিন ভাই, আপনি টুটুলকে মেরে ফেলেছেন, কিন্তু আমি বলবো টুটুলকে না মারলে ভালো করতেন। আমার দাবি রইল আপনি টুটুলকে যদি আবার বাঁচিয়ে তুলতে পারেন সেই চেষ্টা আপনি করবেন। সর্বশেষ কথা, সব শেষে বলবো, শেক্সপিয়ারের একটা কথা আছে, সর্বজন বিদিত, অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওনার উপন্যাস শেষ হয়েছে রবি ঠাকুরের একটি গানের চরণ উদ্ধৃত করে, এই শাশ্বত প্রেমের চরণ। আমাকে তাসমিনা একটু, আমি জানি না এইটা সবাই আপনারা জানেন এই গানটা, এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না তবু সুখ চলে যায়। প্রেম বোধ হয় এরকমই, সুখ আর দুঃখের মাঝে দোলাচলে ভাষা, এই জীবনকে ভাসিয়ে নিয়ে যায় প্রেম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই লেখকের সাফল্য কামনা করছি, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং এই গ্রন্থের পাঠক প্রিয়তা কামনা করছি। সবাইকে শুভরাত্রি। অনেক ধন্যবাদ চয়নদা। মুগ্ধতা শুরু হলো, এই রেসটা থাকবে পুরোটা অনুষ্ঠান জুড়ে। আমরা এর অনেকগুলো গানই শুনবো পরপর আমাদের মূল আলোচনা পর্বের পর। আমি এবারে বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য আমাদের আরেকজন লোকবর্তিকার মতো আমাদের অত্যন্ত প্রিয় একজন লেখক, একজন একনিষ্ঠ সাহিত্যকর্মী, একজন বাংলা সাহিত্যের সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক এবং গবেষক সুজিত কুসুম পালকে। সুজিত কুসুম পাল, তার একটি বড় গুণ হচ্ছে তিনি যখন কথা বলেন তখন কিন্তু যত অডিয়েন্স আছেন সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনেন, কারণ দাদা ভীষণ হাসাতে পারেন মানুষকে। আমরা সেইটুকু হাস্যরসের অপেক্ষায় আছি। মঞ্চে আছেন সুজিত কুসুম পাল। ধন্যবাদ। শুভ সন্ধ্যা প্রিয় পাঠকবর্গ। আপনারা জানেন সবাই যে পৃথিবীতে বেশিরভাগ পাঠকের সাথে তার পঠিত গ্রন্থের যিনি লেখক সেই লেখকের দেখা হয় না। মেলা থেকে বই কেনা হয়, দোকান থেকে বই কেনা হয়, কিন্তু লেখকের সাথে পাঠকের দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। কিন্তু এটা সঠিক, একজন পাঠক যখন পাঠ শুরু করেন, পড়তে পড়তে এক সময় লেখকের সাথে তার একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হয়। এই স্পিরিচুয়াল কানেকশন থেকে পাঠক যখন এগিয়ে যান, কাহিনীতে যখন কনফ্লিক্ট তৈরি হয়, সেই কনফ্লিক্ট থেকে পাঠকের একটা অর্গাজম হয়, সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল অর্গাজম। আজকের গ্রন্থকার জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, তার গ্রন্থ হাউস হাজব্যান্ড, ব্যক্তিগতভাবে আমি বলবো এই কাহিনীটি পাঠ করার পর সত্যি আমি একটা ইন্টেলেকচুয়াল অর্গাজম পেয়েছি। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই লেখকের কাছে। উপন্যাসে
কি থাকে, একটা সেটিং থাকে, কিছু ক্যারেক্টার থাকে, প্লট থাকে, কিছু লিটারেরি ডিভাইস থাকে। আমরা কি আপনাদের একটু অবিভাজিত মনোযোগ আকর্ষণ করতে পারি? প্রিয় দর্শক পাঠকবর্গ, ভালো থাকবেন। যেটি বলছিলাম, এই গ্রন্থের সেটিংসটা হচ্ছে বগুড়ায়। কাহিনী যারা পড়বেন তারা কনভিন্সড হবেন, হ্যাঁ, বগুড়া এই গ্রন্থের সেটিংস হিসেবে উপস্থাপন করার পেছনে লেখকের অনেক যুক্তি ছিল এবং এটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। এই কাহিনীতে যারা মনোযোগ দিয়েছেন তারা দেখতে পেয়েছেন এখানে দেশপ্রেম আছে, রাজনীতি আছে, এখানে কবিতা আছে, সঙ্গীত আছে, সংস্কৃতি আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে, বঙ্গবন্ধু হত্যার কথা লেখা আছে, জেল হত্যার প্রসঙ্গ এসেছে এবং আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের প্রসঙ্গ লেখক এখানে অসাধারণভাবে প্রসঙ্গ তৈরি করে নিয়ে এসেছে। এটি কিন্তু লেখকের একটি বিরাট কৃতিত্ব যে পাঠককে একটি বইতে একটা ফ্যামিলি পারিবারিক গ্রন্থ, যেখানে পরিবারের বাইরে যাওয়ার কথা না সাধারণত, তিনি সেই পরিবার থেকে বেরিয়েছেন, তিনি সমাজের চষে বেরিয়েছেন, তিনি রাজনীতির মাঠও চষে বেরিয়েছেন। মানে একজন পাঠককে বিভিন্ন স্বাদের উপকরণ দিয়ে তিনি পাঠকের কাছে এই গ্রন্থটি নিবেদন করেছেন। যারা বইটি পড়েননি তাদের জন্য বলি, এটি একটি ট্র্যাজেডি, হাউস হাজব্যান্ড। এর মধ্যে সিমিলি আছে, মেটাফর আছে, এলিউশন আছে, জাক্সটাপোজিশন অফ সার্কামস্টেন্সেস আছে। মেটাফরের কথা বলি একটুখানি, সংক্ষিপ্ত সময়। এখানে মেইন প্লটটা হচ্ছে টুটুল এবং দিনা, তারা দুজন ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের সংসারে যে কোনোভাবে আপনারা দেখবেন, সব বলা যাবে না, এটা ট্রেলারের মতো, তাহলে আপনারা বই কিনে পড়ার আগ্রহ হারাবেন। তাদের মধ্যে ভাঙন ধরল, মেয়েটির আবার অন্য জায়গায় বিয়ে হলো। কিন্তু একটা জিনিস হয়েছে যে তারা সেই মেয়েটি টুটুলকে ডিভোর্স দিয়ে কানাডায় এসে আরিফ নামে আরেকটি ছেলের সাথে আরেকটি সাবপ্লট তৈরি করেছে, কিন্তু একবারও দেশকে ভোলেনি। মেয়েটি দিনা যখন কানাডায় পৌঁছে নতুন সংসারে তার প্রত্যাশা অনুযায়ী সুখী হতে না পেরে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে হতাশা প্রকাশ করছেন, তার স্বামী আরিফ যখন বলে একটি গান করতে, তখন দিনার কণ্ঠে কিন্তু আমরা ফোকলোর শুনেছি, ফোক সঙ্গীত শুনেছি। তার মেয়ে ত্রিনা, সে বড় হয়েছে এখানে কানাডাতে, কিন্তু বিয়ে করেছে সে বাংলাদেশ থেকে। এবং শেষ পর্যন্ত লেখক বইটি শেষ করেছেন সাগর সেনের সেই সঙ্গীত দিয়ে, যেই সঙ্গীতটি আমরা আজকে চয়ন দেশের কণ্ঠে শুনলাম। ওরা সুখের লাগি প্রেম চাহে, প্রেম মেলে না। তবে আপনারা যদি বইটা পড়েন আপনাদের সুখ মিলবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সুজিত কুসুম পাল আপনাকে। বরাবরের মতোই মুগ্ধতায় ভরেছিল পুরোটি অডিটোরিয়াম। আমি এবারে মঞ্চে আহ্বান করব আমাদের আরেকটি পরিচিত মুখ, জান্নাতুন নাইমকে। তিনি একজন পিএইচডি পোস্ট ডক। জান্নাতুন নাইম তিনি একজন প্রতিষ্ঠিত কবি, তিনি কবিতা লেখেন এবং আজকে তিনি আমাদের জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের বই থেকে কিছুটা অংশ পড়ে শোনাবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অভিনন্দন প্রথমেই আমি জানাই জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন ভাইকে, আমাকে বিশেষভাবে এই বইটি পড়বার সুযোগ দিয়েছেন এবং সাথে আমাকে একটা কপিও দিয়েছেন উনি।
সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমাকে এখানে ডাকবার জন্য আমন্ত্রিত করবার জন্য আমি সম্মানিত বোধ করছি। আমি বইটির নির্ধারিত কিছু অংশ পড়ে শোনাবো আপনাদেরকে। বইটি হাতে পাওয়ার পর আসলে আমি আর সহ্য করতে পারি নাই, তবে যে পর্যন্ত আমার থেমে যাওয়ার কথা ও পর্যন্তই আমি পড়েছি, তারপর আর পড়িনি। তো বাকিটা যেন আপনারা পড়েন, এই জন্য আমি পড়ছি। হাউস হাজব্যান্ড বইয়ের ৭৯ পাতা থেকে। একটু বলে নেই যে প্রধান চরিত্র বইটির টুটুল এবং স্ত্রী দিনার মধ্যে যে কথা হচ্ছে তার দুটি এখানে উদাহরণ দেওয়া আছে। বেশ কথোপকথনটা খুব কৌতূহল এবং উদ্দীপনা সব কিছু মিলিয়ে কারো কারো অন্যরকম লাগতে পারে, বাট আমার কাছে খুব ভালো লেগেছে। পড়ছি। টুটুল অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়েছে। স্ত্রী দিনা তাকে শাড়ির কুচি ঠিক করতে বলেছে। রান্না করা, থালাবাটি, বাসনপত্র ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, বাচ্চার ডায়াপার চেঞ্জ করা ইত্যাদি কাজে টুটুলের কর্মদক্ষতা ঈর্ষান্বিত পর্যায়ে। কিন্তু এই শাড়ির কুচি ঠিক করার ব্যাপারটি যেন কিছুতেই টুটুলের আয়ত্তে আসছে না। দিনা বলল, তোমাকে ১০০ বার বলছি আমি উপর থেকে যেভাবে কুচি ধরে আছি তুমি নিচের দিক থেকে টান টান করে কুচিগুলো সেভাবে সোজা করে ধরবে। কিছুতেই আমার কথা বুঝতে পারছো না। এদিকে বেচারা টুটুল মেঝেতে হাঁটু গেড়ে বসে যতবারই এই কাজটি করছে ততবারই দিনা সব কুচি ছেড়ে দিয়ে রেগে গিয়ে বলছে, কিচ্ছু হয়নি। টুটুল রবার্ট ব্রুস সাহেবের উদাহরণ অনুসরণ করে গভীর মনোযোগে আবার নতুন করে দিনার শাড়ির কুচি ঠিক করার মতো এক অতি গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করল। এমন সময় তাদের কন্যা ত্রিনা হাসতে হাসতে বলল, বাবা তোমার আরও ট্রেনিং দরকার। আমি অনলাইনে তোমার জন্য শাড়ির কুচি ঠিক করার ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন করছি। অগাত্তা দিনা নিজেই উপর হয়ে শাড়ির কুচি ঠিক করলো। কিন্তু এবার দিনা টুটুলকে আগের চেয়েও কঠিন পরীক্ষায় ফেলে দিল। কতগুলো গলার চেইন লকেট একটার পর একটা গলায় ঝুলে এবং কানের কাছে ধরে টুটুলকে বলতে থাকলো, এই ভালো করে দেখে ঠিকঠাকভাবে বলো তো কোনটা এই শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে। টুটুল প্রমাদ গুনল। তো এইটুকু পড়ে আমার খুবই ভালো লেগেছে যে আমি জানি যে এটার মধ্যে ভালোবাসা আছে, কিছুটা আক্ষেপ আছে, ক্রোধ আছে, কিন্তু এটাই আমাদের দৈনন্দিন খুনসুটি, এটাই থাকে। আমি শেষ পর্যন্ত বলছি না, আমি আশা করব আপনারা বইটি সংগ্রহ করবেন সবাই। আমি আবার অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। কেমন লাগছে? অনেক সুন্দর সুন্দর কথা শুনছি, আমরা জানছি বইটি সম্পর্কে বিশদভাবে। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমি এবারে প্রধান অতিথির বক্তব্য দিতে বিনীত অনুরোধ জানাবো বাংলামেল পত্রিকার সম্পাদক, এনআরবি টেলিভিশনের সিইও শহীদুল ইসলাম মিন্টুকে। মঞ্চে আসছেন শহীদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ। ধন্যবাদ তাসমিনা খান এবং উপস্থিত সকলকে। আমি আসলে জাকারিয়া ভাইকে অভিনন্দন জানাতে চাই, কারণ জাকারিয়া ভাই যে গতিতে লিখছেন আমরা আশা করি সেদিন খুব দূরে না যে জাকারিয়া ভাইয়ের 50তম বই কিংবা 100তম বইয়ের প্রকাশন উৎসবে আমরা উপস্থিত থাকতে পারব। আগাম অভিনন্দন জাকারিয়া ভাই। আমি খুব সৌভাগ্য মনে করি নিজেকে এজন্য যে আমি জাকারিয়া ভাইয়ের এই বইয়ের ভূমিকা কিছুটা একটু ভূমিকা বলি, প্রস্তাবনা বলি, লিখবার একটু সুযোগ হয়েছিল। এর আগেও তার আরও 2টি বইতে আমি লিখেছি। জাকারিয়া ভাই আমাকে খুবই পছন্দ করেন, আমি বুঝতে পারি। ওই পছন্দের জায়গা থেকে তিনি চাইছিলেন যাতে আমি একটু ভূমিকাটি লিখি। তার বইগুলো পড়তে গিয়ে শুধু এই বইটি না, যতগুলো বই লিখেছেন এই বইয়ের তার লেখার এবং তার বইগুলোর একটি বিশেষ ধারা রয়েছে। ধারাটা হচ্ছে এরকম যে বইটি পড়লে যদি মলাটটা আমি বন্ধ করে দেই, মলাটে যদি কোনো নাম না দেই, আমি 5 লাইন পড়ে কিন্তু বুঝে ফেলবো এটা জাকারিয়া ভাইয়ের লেখা। এবং একজন লেখকের আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন,
যে তার লেখাটি পড়লে যেন বোঝা যায় যে এটি তার লেখা কিংবা এরকম গল্প উনি শুধু বলতে পারেন। একজন লেখকের বড় অর্জন আসলে এরকমই। আর জাকারিয়া ভাইয়ের লেখা যখন পড়ি তখন একটি বিষয় তো বারবারই মনে হয় যে আসলে মানে এটা আমার ধারণা অন্য যারা পড়েছেন তাদেরও মনে হবে, সেটি হচ্ছে জাকারিয়া ভাই যখন লিখেন তখন মনে হয় যে তার লেখাগুলো যখন পড়ি তখন একটা ধারণা হয় যেগুলো একটি সত্যি ঘটনা। জাকারিয়া ভাই শুধুমাত্র বর্ণনা করছেন। এই যে এটি পাঠকের মনে এক ধরনের বিশ্বাস জাগিয়ে তোলা এবং পাঠকের সঙ্গে কানেক্ট করতে পারা, ঘটনা দিয়ে বর্ণনা দিয়ে কিংবা একটা যোগসূত্র তৈরি করে, এটি অনেক বড় একটি যোগ্যতা আমি মনে করি। সেই যোগ্যতাটি জাকারিয়া ভাই অর্জন করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আরেকটি কথা বলবো। চয়ন ভাই বলে গেছেন, চয়ন ভাই, যে এরকম এই উপন্যাসের একজন চরিত্রকে কেন মেরে ফেলা হলো, যাতে মেরে ফেলা না হয়, তাকে যেন আবার জীবিত করে তোলা হয়। তার মানেটা কি? মানেটা হচ্ছে এরকম, চয়নদার কাছে মনে হয়েছে চরিত্রটি তার হৃদয়ে এতটাই দাগ কেটেছে, সে চরিত্রটির জন্য ব্যথিত হয়েছেন। তার কাছে মনে হয়েছে চরিত্রটি জীবিত থাকলে ভালো হতো। আসলে লেখালেখি করার মূল উদ্দেশ্যটা এরকম। আর আরেকটি আমি বলবো আনন্দের বিষয়, এই শহরে আমার প্রায় 24 বছর হতে চলল। আমার মনে আছে অনেক বইয়ের প্রকাশনা উৎসব আমি উপস্থিত থেকেছি, যে ড্রয়িং রুমে বসে 5-7 জন পরিচিত লোক দাওয়াত দিয়ে বইয়ের প্রকাশনা উৎসব হতো। কারণ তখন এত বাঙালি ছিল না, একটি আয়োজন করার মতো সবার সামর্থ্য ছিল না, কিংবা সেই সময়ও আমাদের ছিল না। আমরা শুরুটা তো সবারই সংগ্রামমুখর হয়। তো সেইখান থেকে এসে আজকে দেখেন একটি হলে এতজন মানুষ, আমরা বইয়ের প্রকাশনা উৎসব উপস্থিত থাকছি এবং এত জাঁকজমকভাবে আয়োজনটি হচ্ছে। এবং আমি দেখলাম বাইরে একটি পালকিও রয়েছে, এবং জাকারিয়া ভাইয়ের অবশ্যই অন্য কিছু পরিকল্পনা রয়েছে আমি বুঝতে পারি। তো সেটি দেখবার অপেক্ষায় থাকলাম। যারা আজকের আয়োজনের সঙ্গে যুক্ত, যাদের কারণে আজকের আয়োজন সফল, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, জাকারিয়া ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। জাকারিয়া ভাই আরও এগিয়ে চলুক, এবং জাকারিয়া ভাইকে বলবো বাংলা মেল পত্রিকাতে যেমন আপনি নিয়মিত লিখছেন, লিখতে থাকুন, পাঠক আপনার লেখা পড়তে থাকুক, আমাদের এখানকার বাংলাদেশি কমিউনিটি আরও সমৃদ্ধ হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বরাবরের মতোই আপনার চমৎকার সাবলীল বক্তব্য দেবার জন্য শহীদুল ইসলাম মিন্টু। আমি এবারে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ মহেন্দ্রক্ষণ। আজকের বইটির এখনই ফিতা কাটা হবে, বইটির মোড়ক উন্মোচন হবে। এই পর্বটি পরিচালনার জন্য আমি বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের সভাপতি দিলীপ চক্রবর্তীকে। তার পরিচয় আমি ইতিমধ্যেই দিয়েছি। আমরা তার গুণগ্রাহী, আমরা তার লেখায়, তার তারুণ্যে, তিনি যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা তাতে শক্তি পাই, আমরা সাহস পাই, আমরা তার গুণগ্রাহী, আমরা তাকে অনেক ভালোবাসি। মঞ্চে আসছেন আমাদের লেখক দিলীপ চক্রবর্তী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি। আমি আহ্বান করছি আজকে আমাদের লেখক জাকারিয়া সাহেবকে এখানে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কোনো সাসপেন্স নয়। আর এই যে আমাদের শহীদুল ইসলাম মিন্টু বলে গেলেন যে বাইরে একটি পালকি দেখা যাচ্ছে, সেই পালকি নিয়ে এখন প্রবেশ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন এবং তার সহকর্মী। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা দেখতে পাচ্ছি আজকে আবারও সেই বিয়ের সময়কার মতো করে দম্পতি জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন এবং আমাদের মিতা ভাবি তারা পালকির সাথে সাথে মঞ্চের দিকে এগিয়েছেন। এই চমৎকার মুহূর্তটিকে আমরা মনের খাতায় রেখে গেলাম। মঞ্চের দিকে এগিয়ে আসছেন জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন এবং আমাদের মিতা ভাবি। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি দিলীপ চক্রবর্তীকে বিনীত অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু
লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনকে তার বক্তব্যের জন্য আহ্বান করবে। এবার এখন সামনে আমাদের সবার প্রিয় জাকারিয়া ভাই আপনার বক্তব্য রাখবেন। আজকে অনুষ্ঠানে জানাচ্ছি আমি আজকে বরকর্তা রোল প্লে করছি এখানে, অনেক দিনের পুরোনো ব্যাপার আপনি বলা। ধন্যবাদ। কিছুটা তো এক পাশে পালকি, এক পাশে সুন্দরী রমণী, বিচক্ষণ পণ্ডিতজি আমাদের দিলীপ দা, তো এরই মাঝে আমার একটু কবিতা ভাব এসে যাচ্ছে। আমি কি একটু কবিতা বলতে পারি নাকি মিতাকে নিয়ে? আপনারা যদি অনুমতি দেন। আমরা জানি প্রত্যেক সফল পুরুষের জীবনে নারীর নীরব অবদান। জাকারিয়া সাহেবের পত্নী এই কথার জ্বলন্ত প্রমাণ। তাকে আমি অনুরোধ করছি দুটো কথা বলার জন্য। দাদা উনি বলবেন আমার কবিতাটা শেষ হোক, তারপর ভালো হয়ে যাক কবিতা। শ্রীকান্তের মতো ছন্ন ছড়া আমার জীবনে ধ্রুব তারা হয়ে তুই এলে, আমার একলা আকাশে নিশুতি আধার কেটে আমায় পথ দেখালে, আর্কিমিডিসের সূত্রকে অমান্য করে আমায় ভাসতে শেখালে তোমার ভালোবাসার উত্তাল সাগরে। আর আমার তখন নেই খেয়ে অবস্থা, চাকরি নেই, বাকরি নেই, বেতন নেই, টাকা নেই, চাল নেই, চুলে নেই, তবুও ক্ষান্ত হইনি মোটু। পাড়ার দোকান থেকে বাকিতে ফুল কিনে এনে জয় করে নিয়েছে তোমার হৃদয়। তোমায় বলেছি ওগো মেয়ে, সারা জীবন তোমায় ফুলে ফুলে ভালোবাসায় ভরিয়ে দিব। বোকার মতো বিশ্বাস করলে আমায়, ভালোবেসে ফেললে আমায়। এরপর আরো দিন যায়, অবশেষে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমার সঙ্গে ঘর বাঁধলাম। শুরু হলো আমাদের সাথের সংসার। তোমার পরশে পরশ পাথরের মতো জেগে উঠলো আমার ভাগ্য চাকা। কেরিয়ার উঠল সামনের দিকে, স্থানান্তরিত হলাম আমি থানা লেভেল থেকে জেলা শহর হয়ে খোদ রাজধানীতে। আরও পরে দিন যায়, রাত যায়, মেঘে মেঘে ঠক্কর খেয়ে চমকিত বিদ্যুতে আলোকিত হলো সহসা আমার ভাগ্যকাশ। পেয়ে গেলাম স্বপ্নের ইমিগ্রেশন, নিয়ে এলাম তোমায় এই দেশে, এই কানাডায়। তুমি ঘুষে বেঁচে নিজেকে পাল্টে ফেললে, বেরিয়ে এলে হাউস ওয়াইফের খোলস থেকে। কিন্তু ওই যে প্রবাস জীবনের থেকে মাতৃভূমির জন্য কষ্ট, দেশে ফেলে আসা আত্মীয় স্বজনের জন্য কষ্ট, আর এখানে বেয়ারা কানাডা ওয়েদার। তবুও নিউ মিগ্রান্ট হিসাবে শত শত চ্যালেঞ্জের মুখেও তোমার হাতে হাত রেখে ঘুরিয়ে বেরিয়েছি কত যত্রতত্র। কোথায় নায়াগ্রা ফলস, কোথায় লন্ডনের সাফারি পার্ক, কোথায় অটোয়ার টিউলিপ ফেস্টিভ্যাল, সব জায়গায় ঘুরিয়েছি তোমার সঙ্গে প্রজাপতির মতো। আজ সাথের পিতামহলের সামনের ফটকে টিউলিপ, ড্যাফোডিলস সারি সারি, বাড়ির পাশে প্রকাণ্ড লেকের শান্ত নীল জলরাশি। মিতা, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি। কবিদের কথা কেউ বিশ্বাস করবে না। সম্পূর্ণ মনে হয় না সত্যি। থ্যাংক ইউ। মিতা ভাবি, আপনার অনুভূতিটা একদম রিয়েল অনুভূতিটা। আমি জানি আপনি পাশ থেকে বলছিলেন, অনেক বেশি বলছে, আপনি অনেক কিছু বলছিলেন, কিন্তু
একদম from the core of your heart একটা লাইনে বলেন আপনার অনুভূতিটা। সে একজন খুব ভালো মানুষ, সে খুবই সিম্পল। এটা এই প্রবাস লাইফে এসে আমাকে অনেক হেল্প করে, যেটা খুবই রেয়ার। সেজন্য আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। এইটা সবাই ওনার জন্য দোয়া করবেন, ভালো থাকে যেন, সুস্থ থাকে। এই থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এক্ষুনি আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। আমাদের বইটির মোড়ক উন্মোচন হবে এবং আমি মঞ্চে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি লেখক সুজিত কুসুম পাল, লেখক সুব্রত কুমার দাস। আমি মঞ্চে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। আমি আরও আহ্বান করব আমাদের মাঝে থাকা আরও লেখকদেরকে। রনি গোপাল মঞ্চে আসুন। আমি আহ্বান জানাবো জান্নাতুন নাইম আপনাকে মঞ্চে আসার জন্য। মমকাজি তুমি কোথায় আছো? আমি চাইবো তুমি একটু আসো। আমি মঞ্চে আহ্বান করব আমাদের এখানে আর যারা লেখক রয়েছেন। চয়নদা আপনি কোথায়? আমি আপনাকে একটু মঞ্চে ডাকবো। আমি এখন বইটির মোড়ক উন্মোচনের জন্য অনুরোধ জানাবো দিলীপদাকে। ধন্যবাদ। মঞ্চে আহ্বান জানাচ্ছি সামিনা চৌধুরীকে। সামিনা চৌধুরী মঞ্চে আসেন। সেই খণ্ডটি এখন বইটির মোড়ক উন্মোচন হবে। জাকারিয়া ভাই বইটি ধরে রয়েছেন ঢাবির পাশে, মিন্টু ভাই বইটি ধরে রয়েছেন এবং আমি দিলীপদাকে বিনীতভাবে অনুরোধ করব বইটির মোড়ক উন্মোচন করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের আরও অনেক প্ল্যান রয়েছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি জানি না আমরা কতটুকু কভার করতে পারবো। আমি এখন দিলীপদাকেও বিনীতভাবে অনুরোধ করব খুবই সংক্ষেপে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য, এবং এরপর আমাদের আজকের অনুষ্ঠানের বেশ বড় একটি আকর্ষণ, একটি কথোপকথন পর্ব, সেটি ইকবাল ভাই পরিচালনা করবেন। আমরা সবাই শ্বাসরুদ্ধভাবে অপেক্ষা করব এবং উপভোগ করব সেই পর্বটি আর দিলীপদার বক্তব্যের পর্বটি। ধন্যবাদ। সর্বশেষ বক্তা হিসাবে আজকে আমার নাম, সর্বশেষ বক্তা হিসাবে আজকে আমার নাম, কিছু আজকে বলবো আমি, এটাই আমার কাজ। যদি না বলি তবে হয় ওর নাম। সবার আগে আপনাদেরকে জানাই আমার প্রণাম। এবার আমি আপনাদের সাধুবাদ জানাবো, যারা এত সুন্দর অনুষ্ঠানটাকে এত মন দিয়ে দেখছেন এবং মাঝে মাঝে হাততালি দিয়ে সবাইকে উৎসাহ দিচ্ছেন। আমরা জানি বাগানকে সাজিয়ে তোলে, বাগানকে সাজিয়ে তোলে কুশল মেহনতি মালি, সভাকে মাতিয়ে তোলে দুই হাতের তালি। हिंदीते बोले मंदिर में जब घंटी बाजे, मंदिर में जब घंटी बाजे देवता होश में आता है, सभा में जब तालियां बाजे वक्ता होश में आता है। আজকে তিনটে কারণে আমার মন খুব খুশি। তিনটে কারণ। নাম্বার 1, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তারদের চেষ্টা এবং আপনাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। একটা ভালো কাজ হচ্ছে। আমরা জানি যে ডিম ছাড়া যেমন অমলেট হয় না, কাব্য গুণ ছাড়া যেমন ভালো কবিতা হয় না, সেরকম মানবিক গুণ ছাড়া ভালো সাহিত্য হয় না। আর এই মানবিক গুণ আছে আমাদের জাকারিয়ার মধ্যে, তাই জন্যই ওর সাহিত্য এত মানবিক, এত আবেদনশীল। আর 3 নম্বর কারণ, আমরা আজকের অনুষ্ঠানটা সঞ্চালনা করছেন আমাদের সবার প্রিয় তাসমিনা খান। ছোট বড় সবার সাথে তাসমিনার সখ্যতা, ছোট বড় সবার সাথে তাসমিনার সখ্যতা, মঞ্চ সঞ্চালনায় ওর অসামান্য দক্ষতা। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমাদের সবাই আমরা ক্ষুধার্ত হয়ে পড়েছি। আমরা জানি হাংরি ম্যান ইজ এন অ্যাংরি ম্যান। আমি বেশি করে কথা বলবো না, আমি একটা কথাই বলবো, এই যে বইটা আমি পড়তে
পড়তে আমি যখন পড়লাম একবার বসে আমি শেষ করেছি। বইটার টাইটেলটা দেখে আমরা ধাক্কা পেলাম, হাউস হাজব্যান্ড। আমি তো হাউস ওয়াইফ শুনি। আমরা বলতাম এ ম্যান থ্রু আউট হিজ লাইফ, এ ম্যান থ্রু আউট হিজ লাইফ ক্যানট নো ইভেন হিজ ওয়াইফ। জাকারিয়া দেখালো, জাকারিয়া প্রমাণ করলো যে an employed wife refuses to understand, an employed wife refuses to understand the service rendered by her house husband. এটাই এই বইটার বৈশিষ্ট্য। আর বইটা আমরা জানি একটা ট্র্যাজেডি, আমরা জানি ট্র্যাজেডি অ্যাপিল সবসময় বেশি হয়। শেক্সপিয়ার অনেক নাটক লিখছেন, তার পরিচয় কিন্তু বেশি চারটে ট্র্যাজেডি দিয়ে, কিং লিয়ার, ম্যাকবেথ, হ্যামলেট, এইসব দিয়েই তার বেশি পরিচয়। আর আমরা হিন্দিতে বলি सौ खुशियाँ कम है, 100 खुशियाँ कम है एक गम भुलाने के लिए, मगर एक गम काफी है जिंदगी भर भुलाने के लिए। মানে 100টা খুশি একটা দুঃখ ভোলাতে পারে না, একটা খুশি সারা জীবন কাটাতে পারে। আজকে আর বেশি কথা বলবো না, অনেক দেরি হয়ে গেছে। জাকারিয়া আমাকে অনেক বয়সে ছোট, ওকে শুভেচ্ছা যাওয়ার, আশীর্বাদ জানাবার আমার অধিকার আছে। আমি ওই জন্য 4 পঙ্ক্তি লিখেছি, আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। 1 মিনিট। জাকারিয়া ভাইয়ের স্বভাবে তুলনা না পাই, জাকারিয়া ভাইয়ের স্বভাবে তুলনা না পাই, এরকম মানুষ আমরা ঘরে ঘরে চাই। জীবনে সর্বদা জয়ী, জীবনে সর্বদা জয়ী, পরাজয় নসিব মে লেখেনি। সব কিছু শিখেছে জাকারিয়া, হিম্মত হারতে শেখেনি। জীবন তোমার সফল হোক, জীবন তোমার সফল হোক, তোমার আত্মীয়দের এটা আশা। বাংলা ভাষা তুমি সেবা করো, এটা আমাদের অভিলাষা। লাস্ট কাপলেট। যাওয়ার আগে বলে যাই, যাওয়ার আগে বলে যাই, সর্বদা মনে রাখবে, আমি যদি বেঁচে নাও থাকি, আমার শুভেচ্ছা তোমার সঙ্গে থাকবে। অসংখ্য ধন্যবাদ দিলীপদা, বরাবরের মতোই আপনার চমৎকার কবিতা দিয়ে আমরা মুগ্ধ হয়েছিলাম। আমরা এবারে উপভোগ্য একটি পর্বে যাব। এই পর্বটির নাম কথোপকথন পর্ব। আমাদের ইকবাল ভাই সম্পর্কে পরিচয় নতুন করে করিয়ে দেবার মতো কিছু নাই। আপনারা সবাই চেনেন, এই চরমের প্রতিটি মানুষই বাঙালি, বিশেষ করে সবাই চেনেন আমাদের ইকবাল ভাইকে। আমি তারপরও সংক্ষেপে বলছি, তিনি একজন কৃষিবিদ, তিনি একজন সফল উদ্যোক্তা, তিনি ক্যানাডিয়ান রেজিস্টার্ড ফার্মার, এগ্রিফুড ক্যানাডার ওনার, রেজিস্টার্ড বিল্ডার, একজন সাফল্যের প্রিয় মুখ। ইকবাল ভাই আমাদের এখন কথোপকথন পর্বটি পরিচালনা করবেন। তার সাথে এই পর্বে আরও যারা রয়েছেন, আমি দিলীপকে অনুরোধ করব বিচারক হিসেবে মঞ্চে আসন গ্রহণ করতে এই পর্বটির জন্য ডক্টর মাহবুব রেজা, ডক্টর মুন্নাহা শিরিন এবং তারা আজকে এই পর্বটির বিচারক হিসেবে মঞ্চে রয়েছেন। ইকবাল ভাই, আমি আপনাকে অনুরোধ করবো মাইক্রোফোনটি এবার আপনার হাতে হস্তান্তর করবো। খুব ভালো লাগছে যে আজকে ওয়েদারটাও ভালো, আর সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট, হাউস হাজব্যান্ড। আমি সরি, আমি এর আগে 3টা প্রদর্শন আসছিল, আমি এখন করতে পারি নাই, তখন অর্ডার বাইরে ছিলাম। অ্যাগেন থ্যাংক ইউ। অনেক কথা শুনছি, আমার মনে হয় বলার আর কিছু নাই বই সম্পর্কে, বাট আমি 3টা কপলকে ডাকবো এই বই সম্পর্কেই কিছু কথা বলার জন্য। যেহেতু টপিকের নাম দিচ্ছে উপস্থাপিকা কথোপকথন, তাহলে কথা বলবো, বলাবো, আপনারা শুনবেন, বিচারকরা জাজ করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দেওয়া হবে। সো আমি 3জন কাপড়কে ডাকছি। আমাদের সবার পরিচিত সীমা এবং শফিক ভাই। সীমা, শফিক ভাই ক্যাম্পাসেও জুটি ছিল, এই নামে সবাই চিনি নাকি? সীমা এবং শফিক দম্পতি আসছেন মঞ্চের দিকে। আমি একটু সংক্ষেপে বলে রাখছি, আমরা এখন যেই খেলাটি খেলবো সেটির একটি রুলস রয়েছে। প্রত্যেক পার্টিসিপেন্ট মিনিমাম 40 সেকেন্ড কথা বলতে হবে। আমাদের ইকবাল ভাই যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে মিনিমাম 40 সেকেন্ড স্পেন্ড করে, তার চেয়ে কম বললে ডিসকোয়ালিফাই, এবং যদি তারা মোর দ্যান 1 মিনিট কথা বলেন তাহলেও ডিসকোয়ালিফাই। আর আমাদের বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই আমাদের
হবে যে কে প্রথম হলো, কোন দম্পতি দ্বিতীয় এবং তৃতীয় হলো। আমাদের সেকেন্ড কাপল মনিরা সর এবং সুয়েজ। আমরা একটু করতালি নিতে পারি। তৃতীয় নম্বর আমাদের বড় ভাই এবং বড় বোন লাভলি আপা এবং রাজ্জাক ভাই। যেহেতু টাইম খুব শর্ট আমাদের বিকজ অফ লেট রানিং, তো আমরা শুরু করতে চাই। আমি আশা করব আমাদের বিচারকরা রেডি। সো ফার্স্ট সীমা এবং শফিক ভাই, এটি বইটা পড়ছেন? আমি জানি না নর্থ আমেরিকাতে হাউস হাজব্যান্ড সম্ভব কি না, বাট ইটস এ, যখন আমি বইটা পড়ছি আমার খুব ভালো লাগছে। কতগুলা জিনিস, স্পেশালি দ্য কান্ট্রি, আমরা যেখানে জন্মাইছি, বড় হয়েছি, লেখাপড়া করছি, ইভেন লং টাইম জবও করছি অনেকে, সেখানকার লাইক আমি বলবো যে জেন্ডার রোল, পলিটিক্স এবং লাইক কাইন্ড অফ ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, এবং সব কিছু মিলিয়ে লাইক কাইন্ড অফ মেন্টাল হেলথ বা মেন্টাল ক্রাইসিস যেটা হয়ে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে হাউস হাজব্যান্ড, প্রথম শুনে মনে হয়েছে ইটস ফানি, হাউস হাজব্যান্ড। যখন আমি পড়লাম আমার কাছে মনে হয়েছে না, এটা ফানি না। ওকে, আপনাদের কাছে কোশ্চেন হলো, সীমার কাছে, যদি কনসিডার করা হয় তোমার হাজব্যান্ড একজন হাউস হাজব্যান্ড, তাহলে তুমি ওনার কাছে কি কি এক্সপেক্ট করো? আপনার তালি দিয়ে ওদের স্পেশালি আসলে আমি তো খুবই খুশি, মানে আসলে বাস্তবে আমার হাজব্যান্ড হাউস ওয়াইফ, মানে হাউস হাজব্যান্ড, সরি। সো এটা আসলে মানে আমি অবশ্যই এক্সপেক্ট করবো, আমি বাইরে থেকে আসবো যখন, সারাদিন জব করার পরে সে হচ্ছে বাসায় সব কিছু খুব ওয়েল অর্গানাইজ থাকবে, মানে রান্না বান্না সব কিছু গুছানো, মানে আমার বাচ্চা কাচ্চার খাবার দাবার এভরিথিং। মুভি দেখে যাবো, বাইরে ঘুরতে যাবো, কিংবা বাগানে বসে চা খাবো দুজন একসাথে, আর বাচ্চাদেরকে টাইম দেবো একসাথে, এই আর কি। আপনি কতখানি সহমত সীমার বক্তব্যের সাথে? এই ব্যাপারটা যদি আমাদের কালচারে, তারপরেও যদি হাউস হাজব্যান্ড, আমি যেহেতু হাউস হাজব্যান্ড, আমার তো অন্য বাইরে কোনো কাজ নাই, তো অবশ্যই আমি সে তো মানুষ, তাই না, তাকে অবশ্যই সাপোর্ট দিতে হবে। সেই কাজ করার পর সবাই ক্লিন করা, রান্নাবান্না করা, বাচ্চাদেরকে কেয়ার করা, এগুলো সবই আলাদা করতে হবে। তো এগুলো করবো সেই জন্য বাইরে থেকে এসে রিল্যাক্স করে থাকতে পারে এবং সেই ভালো সময় বাসায় কাটাতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো বি রেসপেক্ট উইথ ইচ আদার, বি অনেস্ট উইথ ইচ আদার। থ্যাংক ইউ সো মাচ। একটু সতর্কতামূলকভাবে আমি মনে করিয়ে দিতে চাই, আপনারা ওভার 1 মিনিট গেলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আউট অফ 10 আপনি কত দিবেন সীমাকে? তার হাউস হাজব্যান্ড হিসেবে আপনি কিভাবে দেখতে চান? অবশ্যই তাকে আউট অফ 10 দিব। আমাদের নেক্সট কাপল মনিরা এবং নিচে সাহেব, আমরা ওইভাবে চলে যাই। বইটা পড়তে নিশ্চয়ই? হ্যাঁ, আমি শেষ করবো। বইটাতে কয়েকটা দিক আছে, একটা হলো বাংলা প্রেম, বুঝলেন নাকি? কোনটা বই না বালু প্রেম? বাংলা প্রেম। বালু প্রেম না থাকাটাই অস্বাভাবিক না, থাকবে সেটাই স্বাভাবিক, আমারও ছিল। আপনাকে একটু স্টোরি শুনতে পারি বাংলা প্রেমে? আসলে বালু প্রেমগুলো তো আসলে প্রেম আবেগ ব্যাপার ওরকম আর কি, যে চোখের দেখা, একটু গল্প শোনা, মানে বন্ধুর কাছ থেকে শোনা, এরকম আর কি। তো ডিভোর্সে গেলে আমার বাসে করে একটা বিষয় আসতে হবে, এই জন্য একটু চিন্তিত আসলে। ওকে, নাও গো হেড মনিরা, সেই বাংলা প্রেমে কি তুমি গেছিলা? আমি তো অবশ্যই না।
কারণ আমি জানি কিছু ফুলের নাম, এখন ওই ফুলের নাম বলছে না অন্য কাউকে বলছে, সেটা এত বাল্যতে হয় নাই, এটা একটু বড় হয়েই হয়েছে। যাই হোক, যেটা হোক অতীত অতীত, বাট সে আমার সাথে ভালো আছে, আমরা সুখে আছি, সেটাই বড় কথা। আর ওই ইমোশন ছিল বলে এক্সপিরিয়েন্স থেকে আমি এক্সপিরিয়েন্স পেয়েছি, আমিও সুখী আছি। সেই রোমান্টিক এনভায়রনমেন্ট আমাকে রেখেছে, সে রোমান্স ছিল বলে এই সম্ভব হয়েছে। আগে ডিক্লেয়ার করছিল যে ছিল, হ্যাঁ এটা জানি, একটা জানি, আমি জানি না কয়টা ছিল। বিয়ের আগে ওর সাথে শুরু করো, সুরেশ যখন শুরু করে প্রস্তাবটা কি খেয়েছিল? সেটা তো বিরাট ইতিহাস, সেই সংক্ষেপে এখানে বলা সম্ভব না। ওর কাছ থেকে এসেছিল, ওর থেকে এসেছিল। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ জাকারিয়া জুয়েল ভাই যে আপনার একটা সুন্দর বই আমরা পড়তে পেরেছি, আমরা পেয়েছি, আমাদের একটা সংগ্রহে থাকলো, খুব ভালো লেগেছে পড়ে। তো আপনাদের অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। বিচারকদের কার্যক্রম সুন্দরভাবে চলতেছে, রেজাল্ট সাথে সাথে হয়ে যাবে। রাজ্জাক ভাই, বইটা নিশ্চয়ই পড়ছেন? হ্যাঁ, 25 পর্যন্ত খুব ভালোভাবেই পড়েছি আর কি। ওইটা একটা বড় অংশ নারী, ওয়াইফ, এবং আমরা জানি, সবাই বলে, সবসময় আমরা বলি সংসার সুখের হয় রমণীর। আমি আপনার অপিনিয়নে জানতে চাই। সংসার সুখের হয় রমণীর গড়ে, সন্দেহ আছে? হাউস হাজব্যান্ডদের বলছি, সন্দেহ আছে? সংসার সুখের হয় রমণীর গড়ে, সেই কথা বলেছিল, কোনো সন্দেহ নাই। তো ওই প্রবাদটা সত্যি বলেই প্রবাদ, কারো কোনো সন্দেহ নাই। তবে সাথে আরেকটা লাইন প্রবাদের অ্যাড করা যায়, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। বিয়ের পর থেকে শুরু হয়েছে নাকি বিয়ের আগেই যখন দেখতেন? আগে একটা বাস্তবতা যেটা, এটা এত ভাবি নাই, কিন্তু এখন বুঝি আর কি। তো আগে তো আমাদের বাবা মা, দাদি, নানি, চাচিরা কখনো কাজ করতেন না আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল ছিল না, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু ফাইন্যান্স ম্যানেজ করতেন আর কি। অভাব অনটন সংসারে অনেক সময় দেখা যায় তো থেকে এর ভিতরে সেভিংস করে দুঃসময়ে তারা হেল্প করতে না। তখন থেকে এখনও দেখেন নারীদের কী অবস্থা, এখানে কাজ করতে হয় অর্থনৈতিক কারণে, পারিবারিক কারণে, কিন্তু ওদের কাছে যদি দেওয়া যায়, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে দেওয়া যায়, সংসার কিন্তু খুব ভালো চলে। সব থেকেই আপনি যদি তাকান, আপনি যদি এখন সামার সিজন গার্ডেনের দিকে তাকান, গার্ডেন দেখলে কিন্তু বুঝতে পারবেন এই গার্ডেনে মেয়েদের টাচ আছে কিনা, সব কিছুই তাই। তো আমি শেষ করব একটা, এই আপনারা যদি হাউস হাজব্যান্ড টাইটেলটা না নিতে চান, তাহলে কয়েকটা বিষয় খেয়াল করবেন, যেমন বলে গেছে মিউচুয়াল রেসপেক্ট, ট্রাস্ট, শেয়ারিং, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দুইজনেই সংসারের কারণে এখানে কাজ করি, কাজ করে এখানে বাড়িতে আসলে যদি আমরা যদি একজন আরেকজনকে হেল্প না করি, আপনার হাউস হাজব্যান্ড হতে হবে না। 50% আমরা 40% যদি করি, তাহলে দেখবেন সংসারে কি শান্তি আসে। তিনি আমার টাইম শেষ, থ্যাংক ইউ স্যার। একই মতামত, আমি সন্দেহ নাই, তবে সে তাতে আমি 10-10ই দিব। হ্যাঁ, আচ্ছা, আমরা তো সবার করি, মানে আমরা সবার কথা শুনলাম, মিসেসকে দেখতে
আমি ওর ভাই আমার রুমমেট ছিল জুনিয়র, তো একটাই আছে এখন। ওকে, সেইটুকুই জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বের একদম শেষ মাথায় পৌঁছে গেছি। আমাদের হাতে ইতিমধ্যে ফলাফল এসে পৌঁছেছে, সেটা সামারি তৈরি করা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ফলাফল ঘোষণা করে দিব। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো যার যার আসনে গিয়ে বসবার জন্য। আমাদের এখন সাংস্কৃতিক পর্ব শুরু হবে। একই সাথে আমি নৈশভোজের জন্য সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো। আমাদের এখনই সাংস্কৃতিক পর্ব শুরু হবে, আর সেইভাবে আমাদের খাদ্য পরিবেশন করা হয়ে গেছে এবং আমি সবাইকে অনুরোধ করবো নৈশভোজে নিজে নিজে আপনারা একটু গিয়ে সহযোগিতা করবেন এবং খাবার নিয়ে নেবেন। ধন্যবাদ। রেজাল্ট এসে গেছে, আমরা রেজাল্ট পেয়ে গেছি। আমি ঘোষণা করতেছি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন মনিরা এবং সুয়েজ। আমি তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় হয়েছেন লাভলি আপা এবং রাজ্জাক ভাই। আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। তৃতীয় শফিক ভাই সীমা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি প্রথম পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ডক্টর মাহবুব রেজা ভাইকে, মনিরা এবং সুয়েজ। আমি দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি রাজিয়া সুলতানা, প্রেসিডেন্ট আর্টিস্টিক হোমস। তৃতীয় পুরস্কার সীমা শফিক ভাই। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আমাদের একটা স্পেশাল ঘোষণা আছে, সেটা হলো আজকের পুরস্কার কিন্তু আরেকটা আছে, কিন্তু বিচারকগণ এখনও কার্যক্রম শেষ করতে পারেন নাই। এন্ড অফ দ্য অনুষ্ঠানের ঠিক আগে আগে আজকের অনুষ্ঠানে ওনারা জাজ করবেন কে সবচেয়ে সুন্দর করে সেজে এসেছেন। সেটা যে কেউ হতে পারে, রেডি থাকেন এবং যে কোনো সময় ঘোষণা আসবে। রেডি থাকুন পরের জন্য। আল্লাহ হাফেজ। আমি এবার সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করবার জন্য বিনীতভাবে অনুরোধ করবো আমাদের প্রিয় মন্ত্রী লাভলি আপুকে। সাংস্কৃতিক পর্ব শুরু হতে যাচ্ছে। সাংস্কৃতিক পর্বের প্রথমেই একটি চমৎকার দ্বৈত সঙ্গীত হবে। সেই দ্বৈত সঙ্গীতের জন্য আমি মঞ্চে আসবার জন্য শিল্পীদের অনুরোধ করছি। লাভলি আপু এবং মহসিন ভাই তারা একটি দ্বৈত মঞ্চে একটি চমৎকার গান শোনাবেন, যাদের সাথে দেব না আমি তোমার থেকে।
শেষ দিকে পৌঁছে গেছি। এখন আমরা পর্ব দুটি সমবেত সঙ্গীত শুনব। আসলে একটি মজার গান এবং গানগুলো আসলেই বৈচিত্র্যের ব্যাকগ্রাউন্ডের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। গানগুলো গাইবার জন্য আমি যারা অনেক মহড়া করেছেন, যারা অনেক প্রস্তুতি নিয়েছেন, জাকারিয়া ভাইয়ের খুবই কাছের মানুষেরা, বন্ধু মহল, সহপাঠী, তাদেরকে মঞ্চে আহ্বান করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা দুটো পরপর গান শুনে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব। তার আগে আমি একটু বলে দিচ্ছি এই গান দুটো কেন আমরা বেছে নিয়েছি। জাকারিয়া ভাইয়ের সহপাঠীরা, তার বন্ধুরা সবাই যে গান দুটো এখন শোনাবেন, আপনারা সবাই জানেন সেই গান দুটো। একটি গান বায়োস্কোপ, আরেকটি গান কি গান, আগে কি সুন্দর দিন কাটাতাম, রাইট? হ্যাঁ, এই গান দুটো আমরা বেছে নিয়েছি, তার একটি বিশেষ কারণ রয়েছে। দেখুন, জাকারিয়া ভাইয়ের বইটি যখন আমি পড়েছি, আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে যে জাকারিয়া ভাই একটি বাল্যপ্রেম নিয়ে বইটি শুরু করেছে, টুটুল এবং দিনার বাল্যপ্রেম। বাল্যপ্রেম স্কুল করিয়ে কলেজে যায়, কলেজ করিয়ে ইউনিভার্সিটিতে যায়, তারপরে তা পরিণতি পায়, তাদের সংসার হয়, তাদের দুটো সন্তান হয়। কিন্তু এই হাউস হাজব্যান্ড বেচারার সুখ আসে না। একটি পর্যায়ে ভীষণ বিপর্যয়ের দিকে তারা চলে যায় এবং টুটুলের বাবার একটি মানসিক রোগ ছিল এবং সেই রোগটি এক পর্যায়ে তাকেও ছেয়ে নেয়, তাকেও ঘিরে ধরে। তো বইটি যারা পড়েছেন তারা জানবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে বইটি, যেহেতু আমি নিজেও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং জাকারিয়া ভাই এই বইটিতে মানসিক স্বাস্থ্যের উপর আলোকপাত করেছেন। তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে অনেক কিছু লিখেছেন, বাইপোলার রোগটি সম্পর্কে লিখেছেন, বাইপোলার রোগের দুটো ফেজ কীরকম হয়, কখন ম্যানিয়া হচ্ছে, কখন মানুষ উৎফুল্ল থাকছেন এবং কখন তারা বিমর্ষ হচ্ছেন, এবং বাইপোলার রোগের বিভিন্ন উপসর্গগুলো তিনি তুলে ধরেছেন। এবং এই যে কেন্দ্রীয় চরিত্র টুটুলের বাবার ছিল সেই মানসিক রোগটি, এক পর্যায়ে টুটুলের হয় সেই মানসিক রোগটি, এবং এক পর্যায়ে আমরা দেখি যে এই যে প্রেমিক পুরুষটি, এই বাল্যপ্রেম ধরে রাখা মানুষটি, সারাটা জীবন একটি নারীকে কেন্দ্র করে বেঁচে থাকা মানুষটি ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যায় এবং একটা সময় তার সমাপ্তি ঘটে। কিন্তু জীবন থেকে থাকে না, জীবন এগিয়ে চলে। দিনা প্রবাসী হয়, দিনা তার সন্তানদের নিয়ে এগিয়ে নিয়ে যায় তার জীবন। খুবই কাছে একটি গল্প। যারা বইটি এখনো সংগ্রহ করেননি তাদের জন্য বলছি, আমাদের পিছনে বইটি রাখা আছে, আপনারা শুভেচ্ছা মূল্য দিয়ে বইটি নিয়ে সংগ্রহ করতে পারেন। এইমাত্র ইকবাল ভাই যেটা বলে গেলেন সেটা হচ্ছে 3টি পুরস্কার অলরেডি দেওয়া হয়েছে 3টি কাপলকে, আর ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা আরও 1টি পুরস্কার দিবেন। সেই পুরস্কারটি পাবেন আজকে যিনি সবচেয়ে সুন্দর করে সেজে গুজে এসেছেন এমন কাউকে তারা পুরস্কারটি দিবেন। বিচারক মণ্ডলীর রায় ইতিমধ্যে সম্ভবত ইকবাল ভাইয়ের কাছে এসে পৌঁছেছে। গান দুটোর পর ইকবাল ভাই এসে সেই নামটি ঘোষণা করে বিজয়ীকে পুরস্কারটি তুলে দেবেন। আর হচ্ছে আমরা এখন পর্ব দুটো গান শুনবো, তার মাঝে আমরা অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করব। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, তাসমিনা খান। ধন্যবাদ, শুভরাত্রি। আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু কথা না বললেই না, ওনাকে আমি আপনি ছাড়ছি না। তাসমিনা আমার এই অনুষ্ঠানের জন্য যত শ্রম দিয়েছেন, যত কষ্ট করেছেন, আমি সত্যি তাসমিনার কাছে অনেক কৃতজ্ঞ। তাসমিনার জন্য একটা হাততালি দেন সবাই, সবাই খাচ্ছেন। থ্যাংক ইউ তাসমিনা, আপনার জন্য আমরা সর্বাঙ্গীন দোয়া করছি, সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুন। ধন্যবাদ। একজন বিচারক আমাকে বলতেছিলেন, ইনি অথবা ইনি, ইনি অথবা ইনি, আপনারা যে মা মেয়ে আমরা একটু জানতাম না। তো আমার মনে হয় যে যাতে নেক্সট অনুষ্ঠানগুলোতে আমরা যখন যাবো সবাই রেডি থাকে যে ওখানে অনুষ্ঠান পাওয়া যেতে পারে। আমি তোমাকে একটু বলার জন্য তোমার সম্পর্কে, তুমি কোথায় পড়ো,
পুরস্কার পেল, ও জানে না কেমন পেয়েছে। আজকেও একটা নাচে দিয়ে ছিল, নাচ শেষ করে ওরা এখানে এসছে, আমি জাস্ট আমাদের মুখ খুলে জাস্ট বললাম এটা পরে থাকবে। সবসময় মারা বাবারা যেটা করা হয় ভাবি সেটাই করলো যে ইয়েস আমরা তাই মনে করি। ওকে ওকে সো থ্যাংক ইউ ফর কামিং এবং খুব ভালো লাগছে যে না নতুন এক ভাই আশা করি আরো দেখা হবে। যদি না